গুড মর্নিং বন্ধুরা। আসন্ন WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তবে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই 2 মহিলার গড় বয়স কত? তাহলে আগে বার করতে হবে যে 2 জন মহিলা এসেছিল তাদের মোট বয়স। তাহলে 2 জন মহিলার মোট বয়স কত হবে? কোন 2 জন পুরুষের বদলে এসেছিল সেই 2 জন পুরুষের মোট বয়স, মানে একজন পুরুষের বয়স ছিল 35 বছর প্লাস আরেকজন পুরুষের বয়স ছিল 45 বছর। ঠিক আছে, এই 2 জন পুরুষের বদলে এসেছে এই 2 জন মহিলা, এতে গড় বয়স বৃদ্ধি পেয়েছে। গড় বয়স যদি বৃদ্ধি পায় এরপরে হবে হচ্ছে যোগ, যেহেতু বৃদ্ধি পেয়েছে। এটা যদি হ্রাস পেত তাহলে এটা আমরা মাইনাস লিখতাম। ঠিক আছে, এখানে বলেছে গড় বয়স 2 বছর বৃদ্ধি পেয়েছে, তাই আমরা যোগ করেছি। এবার কত করে গড় বৃদ্ধি পেয়েছে? না 2 বছর বৃদ্ধি পেয়েছে। তাই কজনার গড় 2 বছর করে বৃদ্ধি পেয়েছে? 8 জনার গড় 2 বছর করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 8 জনার যদি 2 বছর করে বৃদ্ধি পায় তাহলে মোট বৃদ্ধি পেয়েছে 8 গুণ 2 বছর। এটাই হচ্ছে 2 জন পুরুষের বদলে যে 2 জন মহিলা এসেছিল তাদের মোট বয়স। তাহলে তাদের মোট বয়স কত হচ্ছে? 35 প্লাস 45 মানে 80 প্লাস 16 মানে 96 বছর। তাহলে ওই 2 জন নতুন মহিলা এসেছে তাদের মোট বয়স 96 বছর। তাহলে তাদের গড় বয়স কত? তাদের গড় বয়স হচ্ছে বাই 2 সমান সমান হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48 বছর। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে, একটি ব্যাগে 465টি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার কয়েন আছে। যদি কয়েনগুলোর মূল্যের অনুপাত যথাক্রমে 5:3:1 হয়, তবে প্রত্যেক প্রকার কয়েন কয়টি করে আছে? কি বলেছে? কয়েনগুলোর মূল্যের অনুপাত, মানে কত টাকা করে আছে সেটার অনুপাত দেওয়া আছে। তাহলে ধরি 1 টাকা কয়েনের মূল্য 5x টাকা, 50 পয়সা কয়েনের মূল্য 3x টাকা, আর 25 পয়সা কয়েনের মূল্য x টাকা। কারণ এদের মূল্য অনুপাত 5:3:1 বলেছে, আমরা সেই জন্য এইভাবে ধরে নিলাম। এইবার কি এখানে বলে দিয়েছে কটি আছে, মানে সংখ্যা। এই মূল্যটাকে সংখ্যায় নিতে হবে। কি করে? না দেখো, 5x টাকায় 1 টাকার সংখ্যা কটা হবে? দেখো 10 টাকায় কটা 1 টাকা থাকে? 10 টাকায় 10টা 1 টাকা থাকে। তাহলে 5x টাকায় 1 টাকার সংখ্যা হবে 5xt। 3x টাকায় 50 পয়সার সংখ্যা, দেখো 1 টাকায় কটা 50 পয়সা থাকে? না দুটো 50 পয়সা দিয়ে 1 টাকা হয়। তাহলে 3x টাকা হতে গেলে কটা 50 পয়সা লাগবে? না 3x × 2 6xt। আর x টাকায় 25 পয়সার সংখ্যা, দেখো 1 টাকা হতে গেলে 4টে 25 পয়সা লাগবে। তাহলে x টাকা হতে গেলে x × 4 = 4xt 25 পয়সা লাগবে। তাহলে মোট কয়েনের সংখ্যা কত হচ্ছে? না 5x প্লাস 6x প্লাস 4x মানে হচ্ছে 15x, তাই তো? তাহলে প্রশ্ন অনুসারে 15x = কতগুলো আছে? 465। তাহলে অতএব x = 465/15। 3 15 45, 15 1 15। তাহলে x = 31। এবার কি বলেছে? প্রত্যেক প্রকার কয়েন কয়টি করে আছে? তাহলে দেখো 1 টাকার কয়েন ছিল 5xt। তাহলে 1 টাকার কয়েনের সংখ্যা 5 × 31 = 5 1 5, 3 5 15, 155টি। এবার দেখি কোন কোনগুলোতে 155 আছে। দেখো একটা দিয়ে 155 আছে, অতএব আমার আর না বার করলেও হবে। তাও বার করে দেখি। দেখো 50 পয়সার সংখ্যা 6 × 31, তাহলে 6 1 6 আর 3 6 18, 186টি। উত্তর ঠিক আছে। আর 25 পয়সার সংখ্যা 4xt, তাহলে 4 4 1 4, 3 4 12, 124টি। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে, এক দোকানদার ভুল ওজন যন্ত্র ব্যবহার করতেন। সেই যন্ত্র 1 কিলোগ্রাম জিনিসকে 1200 গ্রাম দেখাতো। তিনি আবার কোনো জিনিস বিক্রির সময় তার দাম 10% বাড়িয়ে রাখতেন। তার লাভের শতকরা হার কত? তাহলে ধরি 1000 গ্রাম জিনিসের সিপি ক্রয় মূল্য 100 টাকা। এইবার তিনি কি বিক্রি করছেন? ধরো বিক্রি করছেন যখন, তখন 1000 গ্রামকে 1200 গ্রাম বলে বিক্রি করছেন। তাহলে যেটা সে 1200 গ্রাম বলে বিক্রি করছেন সেটার অরিজিনাল ওজন 1000 গ্রাম। তাহলে যদি 1000 গ্রাম বলে যেটা বিক্রি করবেন তার অরিজিনাল ওজন কত হবে? তার অরিজিনাল ওজন হবে 1000/1200 × 1000
একটা দুটো কেটে গেল শূন্য, এখানে 4 250, 3 4 12, তাহলে 2500/3 গ্রাম। তাহলে তিনি 1000 গ্রাম বলে যেটা বিক্রি করছেন সেটা 1000 গ্রাম না, সেটার ওজন অ্যাকচুয়াল 2500/3 গ্রাম। ঠিক আছে, তাহলে 2500/3 গ্রাম এর এসপি কত হবে? তা তিনি যখন বিক্রি করছেন সেখানেও 10% বাড়িয়ে দাম লিখছেন, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 10% বাড়িয়ে দাম লিখলে তার বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে দেখো তার ক্রয় মূল্য হচ্ছে 1000 গ্রামের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর 2500/3 গ্রামের বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। তাহলে আমার 1000 গ্রামের ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু এখান থেকে 2500/3 গ্রামের ক্রয় মূল্য বার করতে হবে, তাহলে 1000 গ্রামের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 গ্রামের ক্রয় মূল্য হবে 100/1000 টাকা, আর 2500/3 গ্রামের ক্রয় মূল্য কত হবে? 100/1000 ইন্টু 2500/3। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 250/3 টাকা। তাহলে কি হচ্ছে দেখো, যে 2500/3 গ্রামের সিপি হচ্ছে 250/3, আর 2500/3 গ্রামের এসপি হচ্ছে 110। এবার তাহলে তার লাভ কত হলো? লাভ হচ্ছে 110 মাইনাস 250/3, তাহলে 3 লসাগু 330 মাইনাস 250 মানে 80/3 টাকা। তাহলে এটা হচ্ছে তার লাভ। এবার হচ্ছে লাভের শতকরা হার। তো আমরা কি জানি যে লাভের শতকরা হার মানে প্রফিট পার্সেন্ট সমান সমান কি? লাভ মানে প্রফিট বাই সিপি ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে লাভ কত হয়েছে? এখানে লাভ হয়েছে 80/3 বাই সিপি। সিপি কোনটা? এই যে 250/3, সেটাই নিচে লিখলাম, 250 নিচে আসলো, 3 ঘুরে উপরে গেল ইন্টু 100। 3 3 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 5 25, 5 দুগুণে 10, আর 5 16 80, 16 দুগুণে 32, 32%। তার লাভ হয়েছে 32%। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক। একটি পার্কের টিকিটের মূল্য 7:9 অনুপাতে বৃদ্ধি পায়। টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় দর্শক সংখ্যা 13:11 অনুপাতে কমে যায়। যদি টিকিটের মূল্য বৃদ্ধির পূর্বে 2,27,500 টাকা আয় হতো, এখন কত টাকা আয় হয়? তাহলে টিকিটের মূল্য 7:9 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। তাহলে ধরি পূর্বে টিকিটের মূল্য ছিল 7x টাকা, তাহলে বর্তমানে টিকিটের মূল্য 9x টাকা। এইবার কি না বলেছে, টিকিটের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে দর্শক সংখ্যা 13:11 অনুপাতে কমেছে। তাহলে এখানেও করি যে ধরি পূর্বে দর্শক কত ছিল? না 13Y জন, আর এখন বা বর্তমানে দর্শক সংখ্যা হচ্ছে 11Y জন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, পূর্বে 7x টাকার টিকিট দাম ছিল, আর সেই 13Y জন দর্শক সে দেখতো, তাহলে কত টাকা আয় হতো? না 7x ইন্টু 13y সমান সমান 7 XY টাকা। আর বর্তমানে কি হচ্ছে না টিকিটের দাম 9x, কিন্তু দেখছে 11y জন, তাহলে বর্তমানে আয় হচ্ছে কত? না 9x ইন্টু 11y সমান সমান 9 11 99 XY টাকা। তাহলে বলেছে পূর্বে আয় হতো 2,27,500 টাকা, তাহলে প্রশ্নানুসারে 91 XY সমান সমান 2,27,500। তাহলে XY সমান সমান 2,27,500 বাই 91, 13 দিয়ে গেলে 7 13 91, এটা 13 দিয়ে যাবে, 13 1 13, 9 7 97, 7 13 91, 6 5 65, 5 13 65, 2 শূন্য, আবার 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 15 16 17, 5 7 35। তাহলে XY সমান সমান 2500। তাহলে XY যদি 2500 হয়, তাহলে বর্তমানে আয় কত? 99 XY। তার মানে বর্তমানে আয় 99 ইন্টু 2500। 99 ইন্টু 2500 মানে কি? 2500কে 100 দিয়ে গুণ করব, করে ওর থেকে 2500 বিয়োগ করে দেবো। কারণ দেখো 99কে আমরা লিখতে পারি 100 মাইনাস 1, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ইন্টু 2500। তাহলে কি হচ্ছে 2500, এটা 100 দিয়ে গুণ করলাম, মাইনাস 2500, সেটাই আমি নিচে লিখলাম। তাহলে একবারে বিয়োগ করে দেবো, 0 0 5 আর 5 10, 7
4 2 2,47,500 টাকা। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি A:B = 2:3 এবং B:C = 3:7 হয় তবে A+B:B+C:C+ এর কত হবে? দেখো আমরা করে নিই A B C। কি বলেছে? A:B 2:3, B:C 3:7। তাহলে এখানে সি এর জায়গায় কী বসবে? আগের ফাঁক যে ঘরটা আছে সেটায় বসে যাবে 3, আর এর জায়গায় কী বসবে? আগের বা পরের, আগে কিছু নেই, পরে 3 আছে, তাহলে সেটাই বসে গেল। এবার 3 2 6, 3 3 9, 3 7 21। এ দেখো সব কটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 3 3 9, 3 7 21। তাহলে A:B:C হচ্ছে 2:3:7। এবার কি বলেছে? A+B 3 আর 2 5, B+C 7 3 10, C+A 7 2 9, তাহলে 5:10:9। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি একই দৈর্ঘ্যের ট্রেন পৃথক পৃথক গতিবেগে একটি টেলিগ্রাফ পোস্টকে 6 সেকেন্ড এবং 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি গতির অভিমুখ যদি একই দিকে হয় তবে তারা পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে? বলেছে দুটি একই দৈর্ঘ্যের ট্রেন, তাহলে ধরি ট্রেনের দৈর্ঘ্য x মিটার। ঠিক আছে, এবার কি বলছে? প্রথম ট্রেনটি টেলিগ্রাফ পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করেছে আর দ্বিতীয় ট্রেনটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করেছে। দেখো একটা ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে প্রথম ট্রেনটি 6 সেকেন্ডে গেছে x মিটার, কারণ ট্রেনের দৈর্ঘ্য x মিটার। তাহলে প্রথম ট্রেনটি যদি 6 সেকেন্ডে x মিটার যায়, 1 সেকেন্ডে কত যাবে? x/6 মিটার। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ x/6 মিটার প্রতি সেকেন্ড। আর দ্বিতীয় ট্রেনটি 9 সেকেন্ডে গেছে x মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে x/9 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ। এবার বলেছে ট্রেন দুটোর গতির অভিমুখ একই দিকে, মানে গতির অভিমুখ মানে এরকম দুটো একই দিকে যাচ্ছে। এবার যদি দুটোর গতির অভিমুখ একই দিকে হয় তাহলে আমরা কি জানি? আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়। তাহলে এই দুটোর আপেক্ষিক গতিবেগ x/6 - x/9, 6 আর 9 এর লসাগু হচ্ছে 18। তাহলে 3x - 2x = x/18 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ। এইবার যদি একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তাহলে ট্রেন দুটো তাদের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেন দুটি নিজের দৈর্ঘ্য, তার মানে x + x মানে 2x মিটার। তাহলে নিজের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা সময় টাইম t = কি জানি? টাইম t = ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স হচ্ছে 2x মিটার আর স্পিড হচ্ছে x/18 মিটার। তাহলে নিচে x যাবে, 18টা উপরে চলে যাবে, x কেটে গেল, 8 2 36 সেকেন্ডে। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে সরল করো 1 - থার্ড ব্র্যাকেট 1 - সেকেন্ড ব্র্যাকেট 1 - ফার্স্ট ব্র্যাকেট 1 - 1, তার উপরে বার আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট শেষ, অর্থাৎ একটা সরল দিয়েছে। তো আমরা সরলটা করি। কি বলেছে? 1 - ফার্স্টে রেখা বন্ধনী কাজটা করতে হবে। তাহলে 1 - 1 মানে 0। তাহলে 1 - 1 - 0 মানে 1, তাহলে 1। তাহলে 1 - 1 মানে 0, তাহলে 1 - 0 মানে 1, তাহলে = 0। তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে ক, খ ও গ তিনজনে যথাক্রমে 50 দিন, 75 দিন এবং 20 দিনে একটি কাজ সম্পন্ন করে। তারা একত্রে কাজ শুরু করলো, কিন্তু 4 দিন পর গ চলে গেল। বাকি কাজ ক ও খ একত্রে কত দিনে করবে? তাহলে কজন আছে? 3 জন। তাহলে ক, খ আর গ। ক করে 50 দিনে একটি কাজ, খ করে 75 দিনে, আর গ সেই কাজটাই করে 20 দিনে। ঠিক আছে, তাহলে মোট কাজের পরিমাণ 50 75 আর 20 লসাগু। তাহলে 50 75 আর 20 লসাগু হচ্ছে 300। তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে 300 ইউনিট। এইবার দেখো ক 50 দিনেই 300 ইউনিট কাজ করছে, তাহলে ক একদিনে কত ইউনিট কাজ করবে? একদিনে করবে 300/50 মানে 6 ইউনিট পার ডে। আচ্ছা, খ 75 দিনেই 300 ইউনিট কাজ করছে, একদিনে করবে 300/75 মানে হচ্ছে 4 ইউনিট পার ডে। আর গ 20 দিনে এই 300 ইউনিট কাজ করছে, তাহলে গ একদিনে কাজ করবে 300/20 = 15 ইউনিট পার ডে।
এবার কি করলো, তারা একত্রে কাজ শুরু করলো। তিনজন যদি একত্রে কাজ করে তাহলে কত কাজ হবে দেখো, ক করবে 6 ইউনিট, খ করবে 4 ইউনিট, আর গ করবে 15 ইউনিট, মানে 25 ইউনিট পার ডে করে কাজ হয়ে যাবে তিনজনে। এবার কিন্তু 4 দিন পর, মানে 4 দিন তারা একসঙ্গে কাজ করেছে, তাহলে 4 দিনে মোট কাজ করেছে ইন্টু 4, মানে 100 ইউনিট। 4 দিনে 100 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি কাজ কত থাকলো, মোট কাজ আমার 300 ইউনিট, বাকি 300 মাইনাস 100, মানে 200 ইউনিট কাজ বাকি রয়েছে। এইবার কে করবে, ক আর খ। ক আর খ একদিনে কত ইউনিট কাজ করে, ক করে হচ্ছে 6 ইউনিট, আর খ করে 4 ইউনিট, মানে 10 ইউনিট। তাহলে 10 ইউনিট একদিনে করলে 200 ইউনিট করতে কত দিন সময় লাগবে, 200 ইউনিট করতে হলে সময় লাগবে 200/10 সমান সমান 20 দিন। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 15% ছাড় দেওয়ার ফলে একটি বস্তুর বিক্রয় মূল্য হয় 816 টাকা। যদি 25% ছাড় দেওয়া হতো তবে বস্তুটির বিক্রয় মূল্য কত হতো। 15% ছাড়, এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে 100 টাকা যদি মার্ক প্রাইস হয় তাহলে সেল প্রাইস বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা। তাহলে কি হলো না, 85 টাকা বিক্রয় মূল্য হলে মার্ক প্রাইস হচ্ছে 100 টাকা, আর এখানে বিক্রয় মূল্য কত হয়েছিল 816 টাকা। তাহলে 816 টাকা বিক্রয় মূল্য হলে মার্ক প্রাইস কত হবে না, 100/85 ইন্টু 816, 5 কুড়ি 100, 5 17 85, 17 দিয়ে কাটলে 4 17 68, 13 136, 8 17 136, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 9, 960। তাহলে জিনিসটার মার্ক প্রাইস ছিল হচ্ছে 960 টাকা। এবার কি হচ্ছে, 25% ছাড় দেবে। 25% ছাড় দেওয়ার অর্থ হলো 100 টাকা মার্ক প্রাইস হলে বিক্রয় মূল্য হবে 75 টাকা। তাহলে 1 টাকা হলে হবে হচ্ছে 75/100, আর 960 টাকা হলে 75/100 ইন্টু 960, 0 0 কেটে গেল, 5 15 75, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 48, 8 15 120, 4 15 60 আর 12 72, 720 টাকা। তাহলে 25% ছাড় দিলে বস্তুটির বিক্রয় মূল্য হতো 720 টাকা। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে আজ বরুণের জন্মদিন। আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। বরুণের বর্তমান বয়স কত? তাহলে ধরি বরুণের বর্তমান বয়স হচ্ছে x বছর। তাহলে কি হবে না, আজ থেকে 12 বছর আগে বরুণের কত বয়স হবে না, আজ থেকে 12 বছর আগে বরুণের বয়স ছিল x মাইনাস 12 বছর। আর আজ থেকে 1 বছর পরে বরুণের কত বয়স হবে, আজ থেকে 1 বছর পরে বরুণের বয়স হবে x প্লাস 1 বছর। তাহলে এখন কি বলেছে না, আজ থেকে 12 বছর আগে যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে 1 বছর পরে। তার মানে এই বয়সটার অর্ধেক, বা এই বয়সটা দ্বিগুণ হয়েছে। তাহলে এটা সমান সমান করতে গেলে এখানে একটা 2 দিয়ে দিতে হবে। এটাই হলো ইকুয়েশন। তাহলে 2x 12 দুগুণে 24 সমান সমান x প্লাস 1, এক্সটা এপারে আসলে x, আর 25 পাশে গেলে 25 প্লাস 1, 24 প্লাস 1 25। তাহলে x সমান সমান 25 বছর। তাহলে বরুণের বর্তমান বয়স 25 বছর। উত্তর সি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে স্থির জলে একটি নৌকা ঘন্টায় 20 কিলোমিটার বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে স্থির জলে নৌকাটা 20 কিলোমিটার যেতে পারে, মানে স্থির জলে নৌকার বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, মানে এই 20 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, 4 গুণ, মানে 4 ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় যাবে 20/4 সমান সমান 5 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা কি জানি, আমরা জানি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান সমান স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, স্রোতের প্রতিকূলে মাইনাস হবে, মাইনাস, হ্যাঁ, স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে আমি এখানে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত বেরিয়েছে 5, আর স্থির জলে নৌকার বেগ কত বলেছে, স্থির জলে নৌকার বেগ বলেছে 20, আর স্রোতের বেগ আমরা জানি না, ধরে নিলাম x। তাহলে এখানে x সমান সমান 20 মাইনাস 5 সমান সমান 15 কিলোমিটার প্রতি ঘন্টা।
তাহলে স্রোতের বেগ বেরোলো 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কি বলেছে, স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে হচ্ছে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে স্থির জলে নৌকার বেগ হচ্ছে 20 প্লাস স্রোতের বেগ মানে হচ্ছে 15 সমান সমান 35 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ। এবার বলেছে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 21 কিলোমিটার যেতে সময় লাগবে, আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? 21 কিলোমিটার, আর স্পিড কত? 35 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? তাহলে এত ঘন্টা। এইবার এটাকে যদি কাটি, 3 7 21, 5 7 35, 3 5 ঘন্টা। এবার এটাকে 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যাবে। তাহলে 5 বারং 60, 3 বারং 36 মিনিট। কত সময় লাগবে তাহলে? 36 মিনিট। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ক্লাসের 40 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্রের গড় ওজন 60 কেজি, বাকি ছাত্রের গড় ওজন যদি 56 কেজি হয় তবে ক্লাসের সমস্ত ছাত্রের গড় ওজন কত? তাহলে দেখো, 30 জন ছাত্রের গড় ওজন কত বলেছে? 60 কেজি। তাহলে 30 জন ছাত্রের মোট ওজন কত হবে? 60 গুণ 30 মানে 1800 কেজি। আর বাকি তাহলে কত থাকলো? মোট 40 জন ছাত্র, তার মধ্যে 30 জনের বের করেছি, তাহলে বাকি থাকে 40 - 30 মানে 10 জন। তাহলে 10 জন ছাত্রের মোট ওজন কত হবে? না, 10 জন ছাত্রের গড় ওজন কত বলেছে? 56 কেজি। তাহলে 10 জন ছাত্রের মোট ওজন হবে 56 ইন্টু 10 সমান সমান 560 কেজি। তাহলে মোট 40 জনের ছাত্রের মোট ওজন হবে, এই দুটো যোগ করে দিই, 0 6 8 5 13, হাতে রইল 1, 1 1 2, 2360 কেজি। তাহলে 40 জন ছাত্রের গড় ওজন কত? এটা মোট ওজন বাই 40 জন, 40 দিয়ে ভাগ করে দিতে হবে, 0 0 কেটে গেল, 4 5 20, 4 নং 36, এত কেজি। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 2530-এর সাথে সর্বনিম্ন কোন সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে 2530-এর বর্গমূল করি, 5 5 25, 30 নামলো, 5-এর ডবল 10। এবার এখানে একটা সংখ্যা বসাবো, দেখো 1 বসালে 101 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 0 বসাতে হবে, তাহলে হচ্ছে 50। আর যদি 1 বসাই এখানে, তাহলে কত হচ্ছে? এখানেও 1 দিয়ে গুণ হবে, তার মানে 101 হবে। তাহলে এই 30-এর মধ্যে 101 যাবে না, কিন্তু 30 যদি 101 হতো তাহলে এটা যেত। তাহলে আমাকে কত যোগ করতে হবে? 30কে 101 করতে গিয়ে 101 থেকে 30 বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে 71। তাহলে 71 যদি এটার সাথে যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে সুদের হার দ্বিগুণ হওয়ায় এক ব্যক্তি 20,000 টাকা থেকে 2 বছরে 2,000 টাকা বেশি সুদ পায়। প্রথমে সুদের বার্ষিক হার কত ছিল? তাহলে ধরি প্রথমে বার্ষিক হার ছিল X%, তাহলে সেটা বেড়ে হয়েছে দ্বিগুণ, তার মানে এক্সটা বেড়ে হবে তাহলে 2x%। তাহলে সুদের হার কত বাড়লো? 2x% মাইনাস X% মানে X% বৃদ্ধি পেয়েছে। তাহলে X% বৃদ্ধি পাওয়ার জন্য 20,000 টাকার 2 বছরে 2,000 টাকা বেশি পেয়েছে। তাহলে 20,000 টাকার 2 বছরে X% হারের সুদই হচ্ছে 2,000 টাকা। তার মানে কি? তাহলে 20,000 টাকার 2 বছরে X% হারে সুদ হচ্ছে 20,000 ইন্টু 2 ইন্টু X/100 সমান সমান এটাই হচ্ছে 2,000। তাহলে দেখো, একটা 2টো কেটে গেল, আর এখানেও 2টো শূন্য কেটে গেল, তাহলে X সমান সমান কত হচ্ছে? তাহলে X সমান সমান 20/2 × 4 মানে 4 5 20, 5%। উত্তর 4। নিম্নলিখিতের মধ্যে কোনটি পর্যায়ক্রমে সঠিক আছে? একটা দেখো, গ্রেটার দ্যান করে কতগুলো সংখ্যা দেওয়া আছে, আমি আগে সংখ্যাগুলো লিখি। প্রথম অপশানটার থেকে লিখছি 2.2, তারপরেরটা আছে 2.02, তারপরেরটা আছে 2.002, তারপরেরটা আছে 2.222। ঠিক আছে? তাহলে দেখো, দশমিকের পরে প্রত্যেকটা 3 ঘর আছে। দশমিকের শেষে যদি 0 বসায় তাতে কোনো ভ্যালুর পরিবর্তন হয় না। আমি সবগুলোতে 0 বসিয়ে দশমিকের পরে 3 ঘর করলাম। এটা 2 ঘর ছিল, এটাকেও 3 ঘর করলাম। এটা দশমিকের পরে 1 ঘর ছিল, এটাকেও 3 ঘর করলাম। এইবার দেখো, আমি দশমিকগুলোকে তুলে দিলাম। দশমিক তুললে এটা কি হবে? 2.200। এটা কি হচ্ছে? এটা হচ্ছে 2.0, এই দশমিক তুলে দিচ্ছি, 2020। এটা হচ্ছে 2002।
এটা হচ্ছে 2222। এইবার দেখো যদি ছোট থেকে বড় সাজাই, প্রথমে এইটা হচ্ছে, তাহলে এটা মানে 2.002, 2.002। তারপরে এটার পরে হচ্ছে 2020 মানে 2.02, 2.02। তারপরে কত হবে 2200, 2.2। তারপরে দেখো হবে 2.222, 2.222। তাহলে উত্তর 2।